যে একজন খুবই ভালো রাজা ছিলেন কে উথার পেনড্রাগন, এবং তার স্ত্রী ইগ্রেইনের কি সন্তান হচ্ছে কে আমাদের আর্থার। এইবার আর্থারের জন্মের পরেই কিন্তু রাজা এবং রানী মারা যান। তো তখন কি হবে, তখন এই বেবি বয়ের কি হবে? হ্যালো 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 চ্যাম্পসরা, সব কেমন আছো? আই হোপ তোমরা খুব খুব ভালো আছো। আর আজকে কোন ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি? একদম ঠিকই ভাবছো তোমরা, যে সুন্দর গল্পটা আমরা আগের দিন পড়ছিলাম সেটারই লাস্ট পোর্শনটুকু কিন্তু নিয়ে চলে এসেছি। তো ক্লাস তো আমরা শুরু করবই, তার আগে সমস্ত চ্যাম্পসদেরকে আমি আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তো তোমাদের সকলকে ওয়েলকাম ওয়েলকাম আর ওয়েলকাম। তাহলে আমরা কি পড়ছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা পড়ছিলাম আ কিংস টেল, একজন রাজার গল্প। কে সেই রাজা সেটা তো আমরা অলরেডি জেনে ফেলেছি। চলো দেখে নিই যে আজকে আমরা কি পড়তে চলেছি। আজকে যেমনটা বললাম আমরা আ কিংস টেল এইটার টেক্সট যেটা তোমাদের দেওয়া রয়েছে সেটা পড়বো, বাট ইউনিট 1 আর ইউনিট 2 আমরা তো আগের দিনই পড়ে ফেলেছি। তো আজকে আমরা পড়বো ইউনিট 3। এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এই চ্যাম্পসদেরকে, আমার সব প্রিয় চ্যাম্পসদেরকে বলে দেব, আর করব কিন্তু কি এক্সারসাইজ। তো সবাই বলো একদম রেডি তো আজকে এই কিংস টেলটা পড়ার জন্যে? চলো তাহলে আমরা দেখব যে লাস্টে কি হয়েছিল। কিন্তু লাস্টে কি হয়েছিল জানার আগে মনে করে দেখো, এই ছবিটা আমি তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা যদি এই আ কিংস টেলের মানে যদি সামারি করি বা সহজে যদি মনে রাখতে চাই, তাহলে কিন্তু এই ছবিটার থ্রুতে আমরা মনে রাখতে পারি। তো অলরেডি আমরা কিন্তু এই যে তরবারি তুলছে একটা পাথরের থেকে, এটার সিগনিফিক্যান্স বা এটা সম্পর্কে আমরা আমাদের আগের টেক্সটে কিন্তু আগের ক্লাসে কিন্তু জেনে নিয়েছি। কিন্তু বাকি এই যে একটা রাউন্ড টেবিল রয়েছে, একটা রাউন্ড টেবিল আমরা দেখতে পাচ্ছি এবং সেই টেবিলের চারপাশে অনেকজন বসে আছে। সেইটা কেন, কি কারণে, এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা আমাদের আজকে টেক্সটে পেতে চলেছি। তো সবাই আই হোপ রেডি যে লাস্টে কি হলো সেটা জানার জন্যে। তাহলে চলো আর কোনো রকম দেরি না করে আমরা আমাদের আজকের টেক্সটটা পড়বো। কিন্তু তার আগে একটু ছোট্ট করে রিক্যাপে তোমাদের বলে দিই যে আগের দিন আমরা কি পড়েছিলাম। তাহলে আমরা পড়ছি আ কিংস টেল, এবং এই যে রাজার গল্প আমরা পড়ছি সেটা হচ্ছে আমাদের কিং আর্থারের গল্প। কিন্তু ইউনিট 1 জুড়ে কিন্তু আমাদের কিং আর্থার যে তার রাজত্ব এই জিনিসগুলো নিয়ে কম আছে। আমরা জেনেছি ব্যাকগ্রাউন্ডের স্টোরি। আমরা কি জেনেছি যে একজন খুবই ভালো রাজা ছিলেন কে উথার পেনড্রাগন, এবং তার স্ত্রী ইগ্রেইনের কি সন্তান হচ্ছে কে আমাদের আর্থার। ওকে, এইবার আর্থারের জন্মের পরেই কিন্তু রাজা এবং রানী মারা যান। তো তখন কি হবে, তখন এই বেবি বয়ের কি হবে? রাজার দুজন ওয়াইজ কাউন্সিলর্স ছিল। সেই কাউন্সিলর্সরা কারা? মার্লিন এবং স্যার উলফিয়াস। তারা কি করলো, তারা স্যার এক্টরের কাছে গেলেন, যিনি ছিলেন একজন ট্রাস্টওয়ার্দি পারসন অফ কিং,
এবং তাকে কি দিলেন, যে তাকে এই কিং আর্থারকে, মানে কিং আর্থার তখন তো ছোট ছিলেন, এই বেবি বয় আর্থারকে তাকে দিলেন। এবং কি আদেশ দিলেন, যাতে স্যার এক্টর এবং তার ওয়াইফ যেন এই বেবি বয়কে তাদের নিজের সন্তানের মতন যাতে পালন করেন। এখানে আমরা অনেকটা মিল খুঁজে পাই। ছোটবেলায় কংসের হাত থেকে রক্ষা করার জন্য যেমন ভাবে এই কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছিল রাতে, ঝোড়ো রাতে অন্ধকারে, তাই না, নন্দ যশোদার কাছে, অনেকটা কিন্তু আমরা সেই জিনিসটার মতন কিন্তু একটা কল্পনা এখানে আমাদের মাথার মধ্যে চলে আসে। তাহলে স্যার এক্টরকে দিয়ে দেওয়া হলো কি বেবি বয় আর্থারকে, এবং তারপরে কিন্তু 18 বছর কেটে গেল। এর মাঝে অর্থাৎ এই যে রাজার অ্যাবসেন্সে তার অপোনেন্টসরা রাজার সিংহাসনকে দখল করে নিতে চাইলো। সবার লোভ ছিল, সবার নজর ছিল ওই রয়্যাল থ্রোনের ওপর, ওই রাজকীয় সিংহাসন, ওই পদ, ওই ক্ষমতার ওপর। কিন্তু সেই ব্যারেন্সরা এই 18 বছর ধরে যুদ্ধ মানে ফাইট করেও তারা কেউই সাকসেসফুল হতে পারেননি, কেউ রাজা হতে পারেননি। এবং আর্থার যখন বড় হলো, তাকে দেখতে তার যে ক্যারেক্টারিস্টিক সব কিছুই হলো কিন্তু তার বাবার মতন। সে তার বাবার মতনই হ্যান্ডসাম হলো, সুদর্শন হলো, এবং তার পাশাপাশি কি হলো, সেও কিন্তু তার বাবার মতন কি যে সাধারণ জনগণের একটা ভালো চাওয়া, এবং সে কিন্তু এই রকম একজন কিন্তু মানুষ হলো। এবং এই টাইমে কি ঘটনা ঘটলো হঠাৎ করে, যে সারা দেশে তো অরাজকতা, কোনো ন্যায় নীতি কিচ্ছু ছিল না, ঠিক আছে, লোকজন, সাধারণ লোকজন খুবই খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই টাইমে ঘোষণা হলো কি, মানে ঘোষণা নয়, ঠিক এই টাইমে চার্চ ইয়ার্ডে কি দেখা গেল, যে একটা স্টোনের ওপর একটা তরবারি, এবং সেখানে কিন্তু খোদিত করে কি লেখা আছে, যে এই স্টোন থেকে এই তরবারি তুলতে পারবে সেই হবে কে রাজা। সবাই চেষ্টা করলো, কেউ পারলো না। শেষ পর্যন্ত আর্থার কিন্তু সেই রোগা ছিপছিপে ছেলেটা কিন্তু সে পারলো। এবং তারপরেও কিন্তু কি হলো, তাকে টেস্ট দিতে হলো, যে সাধারণ মানুষজন, পিজেন্টস থেকে শুরু করে ক্রাফটসম্যান, সবার সামনে কিন্তু সে টেস্ট দিল এবং সে সফল হলো। এবং সে কি করলো, যে সে এইবার রাজা হলো। এবং রাজা হওয়ার পরে সে প্রথম যেটা সুনিশ্চিত করলো, সেটা কি, সে সুনিশ্চিত করলো যাতে ব্রিটেনে আবারও শান্তি ফিরে আসে, যে শান্তি, যে প্রসপেরিটি তার বাবার সময়ে ছিল। তাহলে এই রকম আমরা পড়লাম, এবং লাস্ট যেখানে আমরা ফিনিশ করেছিলাম সেখানে আমরা জানলাম যে আর্থারের সোর্ড, তার তরবারি কি হয়েছে, একটা ব্যাটেলে হারিয়ে গেছে। তো মার্লিন তাকে নিয়ে গেছে কোথায়, একটা সুগন্ধি ফুলের হ্রদ, এবং সমভূমির প্রান্তে একটা কি রয়েছে হ্রদ, সেখান থেকে কিন্তু কি এলো, যে একটা হাত উঠে এলো, সেই হাতে ছিল কি একটা তলোয়ার, এবং সেই তলোয়ারটা কি ছিল, চুনি পান্না, অর্থাৎ আমরা বলতে পারি মণি মুক্ত দিয়ে সাজানো। তাহলে এই পর্যন্ত আমরা আমাদের আগের ক্লাসে পড়েছিলাম, যেভাবে সামারি বলে দিলাম, আই হোপ তোমাদের সবার কাছে আবার একদম স্টোরিটা একদম মাথার সামনে বা মনের সামনে চলে এসেছে। চলো, এই যে তাহলে ওই যে একটা রহস্যময়ী হাত, যার হাতে ছিল কি একটা তলোয়ার, তারপরে কি হলো চলো দেখি। দিস ইজ অ্যান এক্সক্যালিভার, এটা হচ্ছে এক্সক্যালিভার, মার্লিন সেইড, মার্লিন বললেন। তাহলে ওই যে হ্রদের মাঝখান থেকে একটা হাত বের হলো, সেই হাতে রয়েছে একটা তলোয়ার, সেটাকে মার্লিন কি বললেন, এটা হচ্ছে এক্সক্যালিভার। এই এক্সক্যালিভার হচ্ছে একটা পাওয়ারফুল সোর্ড, একটা পাওয়ারফুল শক্তিশালী ম্যাজিক্যাল তরোয়ার। Only an honest and fearless knight who protects the common people can possess this sword. এবং তিনি কি বললেন, যে অনলি, শুধুমাত্র, অ্যান অনেস্ট, একজন সৎ, অ্যান্ড ফিয়ারলেস নাইট, ভয়হীন যোদ্ধা, ফিয়ার মানে ভয়, ফিয়ারলেস মানে ভয়হীন, আর নাইট মানে আমরা আগের দিনই পড়ে এসেছি কি যোদ্ধা। তাহলে শুধুমাত্র একজন কি সৎ এবং ভয়হীন যোদ্ধা,
হু প্রোটেক্টস দ্য কমন পিপল, যিনি সাধারণ জনগণকে রক্ষা করেন, শুধুমাত্র তিনি এই তরবারের কিন্তু অধিকারী বা এইটা পান, এই তলোয়ার পান। তাহলে আমরা কি জানলাম, এই তলোয়ার কিন্তু আর্থার এমনি এমনি পাচ্ছে না, এই তলোয়ার সবার জন্য নয়, শুধুমাত্র যে কিং কি করছে, যে অনেস্ট, সৎ এবং যে ভয় ডরহীন এবং তার সাধারণ মানুষজনকে কি করে, রক্ষা করে, সেই কিন্তু এই তরবার বা এই তলোয়ারকে ওন করতে পারে বা এই তরবারের অধিকারী হয়। চলো এখান থেকে মানেগুলো তোমাদেরকে লিখে দিই। অনেস্ট, অনেস্ট মানে কি, সৎ। ফিয়ারলেস মানে ভয়হীন। ফিয়ারলেস মানে ভয়হীন। আচ্ছা, পজেস ওন করা। অধিকার করা। তাহলে এই তলোয়ার সেই অধিকার করতে পারে যে ভয় ডরহীন, যে সৎ এবং যে তার সাধারণ মানুষজনদেরকে কি করে, রক্ষা করে, প্রোটেক্ট করে। কিং আর্থার accepted the enchanted sword. কিং আর্থার এই যে এনচ্যান্টেড, এই যে সুন্দর ম্যাজিক্যাল যে তরোয়াল, সেটা কিন্তু একসেপ্ট করলেন। এনচ্যান্টেড মানে ম্যাজিক্যাল। King Arthur accepted the enchanted sword from the mysterious hand. Mysterious মানে কি my dear student? Mysterious মানে রহস্যময়ী, রহস্যজনক লিখে দিলাম এখানে তোমাদের। তাহলে এইটা জানার পর কিং আর্থার কিন্তু সেই মিস্টিরিয়াস হ্যান্ড থেকে, যে রহস্যের জনক যে হাতটা বাইরে বেরিয়ে এসেছিল, অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, ওই হ্রদের গভীর থেকে যে রহস্যজনক হাতটা বেরিয়ে এসেছিল, রহস্যই তো বটে যে একটা লেক, সেই লেকের মাঝখান থেকে হঠাৎ করে একটা হাত বেরিয়ে আসছে, সেই হাতের মধ্যে রয়েছে একটা তরোয়াল। তাহলে এটা তো একটা কি, যে একটা রহস্যের মতনই ব্যাপার। তাহলে কিং আর্থার কি করলেন, সেই হ্রদের মধ্যে থেকে সেই যে একটা হাত, রহস্যজনক হাত বেরিয়ে এলো, সেই হাতের থেকে এই তলোয়ারকে কি করলেন, একসেপ্ট করলেন, গ্রহণ করলেন। I shall never use this magic sword for any personal benefit. এই বেনিফিট মানে হচ্ছে সুযোগ সুবিধা। তিনি কি বলছেন দেখো, একজন মহৎ পার্সন কিন্তু এমনি হুমনি হয় না। তাহলে কিং আর্থার যখন এটা পেয়ে যাচ্ছেন, তিনি কি বলছেন, তিনি বলছেন আমি এই শোটটাকে, এই ম্যাজিক্যাল শোট, এই যে জাদুময় বা এই যে জাদুকর যে তলোয়ার, সেটাকে আমি কখনো পার্সোনাল বেনিফিট, আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না। মানে আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করব না, আমি সবসময় এটা ব্যবহার করব কি, আমার জনগণের ভালোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য, তাদের জন্যে। অর্থাৎ তিনি কিন্তু দেখো, একজন মহৎ পার্সন কিন্তু এমনি এমনি হয় না, তার মধ্যে কিন্তু মহৎ গুণ থাকতে হয়। তাহলে তিনি এটা পাওয়ার পর কিন্তু এটা ভাবেননি যে আমি আরো কি কি করতে পারবো, আমি নিজে কত কি উন্নতি করতে পারবো, বা আমি এই অধিকার করে ফেলবো, আমি সেটা করে ফেলবো, এটা করে ফেলবো, এরকম কিন্তু তার মধ্যে ভাবনা চিন্তা ছিল না। তিনি দেখো সত্যিই কিন্তু এই তলোয়ারের অধিকারী হওয়ার যোগ্য। তিনি কি বলছেন, যে আমি বলছি যে আমি কখনো কখনো এই ম্যাজিক্যাল শোটকে আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড, কিং আর্থার ঘোষণা করলেন।
অর্থাৎ তিনি নিজের প্রয়োজনে ব্যবহার করবেন না, তিনি সমাজের ভালোর জন্য, রাজ্যের সবার ভালোর জন্য, তার কমন পিপলদের ভালোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু ব্যবহার করবেন। তাহলে এইটুকু আমরা পড়ে নিলাম। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি জানতে পারলাম, যে ম্যাজিক্যাল শোরটা, যে লেক থেকে যে যে হাতটা বেরিয়ে এসেছিল এবং সেই হাতের যে ম্যাজিক্যাল শোরটা ছিল, সেই ম্যাজিক্যাল শোরটা কিন্তু কিং আর্থার গ্রহণ করলেন। এরপরে কি হচ্ছে দেখো, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। পিস মানে আমরা সবাই জানি শান্তি, প্রসপারিটি মানে সমৃদ্ধি, তাহলে কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার কি করলেন, ইংল্যান্ডে যে ইংল্যান্ড অরাজকতায় ভরে গেছিল, ন্যায় পরায়ণতা যেখানে ছিল না, আইন কানুন কিছু ছিল না, ললেসনেস ছিল, সেই ইংল্যান্ডে কি করলেন, যেন শান্তি আর সমৃদ্ধি উপহার দিলেন। অর্থাৎ তিনি পুনঃপ্রতিষ্ঠিত করলেন শান্তি এবং সমৃদ্ধিকে, যেটা তার বাবার সময়ে ছিল। অর্থাৎ এটা যেন তাদের কাছে গিফট, যেমন তোমাকে কোনো কেউ যদি গিফট দেয়, বার্থডে গিফট, তোমার কাছে সেই উপহারটা কি হয়, খুব দামি হয়, খুব তোমার ভালো লাগার হয়। ঠিক তেমনই যেই শান্তি যেন সেই ইংল্যান্ডের মানুষদের কাছে একটা গিফটের মতন ছিল। কারণ কি, তারা এতটা দীর্ঘ সময় ধরে এই ললেসনেস, এই এত কিছুর মধ্যে দিয়ে গেছে, তারা ভালো ছিল না। তাহলে কিং আর্থার যেন তাদের জীবনে আবার নিয়ে আসলেন সেই শান্তি সমৃদ্ধি উপহারের মতন করে। দ্য গ্রিডি ব্যারন্স, গ্রিডি মানে হচ্ছে লোভী, গ্রিডি মানে হচ্ছে লোভী। ব্যারন্স মানে কি, জমিদার। দ্য গ্রিডি ব্যারন্স ওয়্যার আনহ্যাপি উইথ কিং আর্থার। এবং সেই লোভী জমিদাররা স্বাভাবিকভাবেই কি, যে কিং আর্থারের প্রতি অখুশি ছিল, স্বাভাবিকভাবেই অখুশি থাকবে। তারা প্রথমত তার যে ওই যে সিংহাসন সেটা দখল করতে চেয়েছিল, এত বছর ধরে পারেনি। তার ওপরেই কিং আর্থার, সে কিনা কি, তাদের উদ্দেশ্য তো ভালো ছিল না। কিং আর্থার কি, যে সে খুব সৎ পার্সন, সে ভালো একজন ব্যক্তি। তাহলে ভালো একজন ব্যক্তি যে ভালো করছে, তাকে এদের কিন্তু কারো পছন্দ নয়। The greedy barons were unhappy with King Arthur. লোভী এই জমিদাররা কিং আর্থারের প্রতি অখুশি ছিলেন, বিকজ কারণ he was gentle and just, তিনি ছিলেন কিন্তু জেন্টল। এই জেন্টল মানে কি, জেন্টল মানে আমরা সাধারণ অর্থে নম্র বলি, তাই না? কিন্তু এখানে কিন্তু জেন্টল মানে কিন্তু এমন একটা কোয়ালিটি বোঝাচ্ছে, মানে রাজা মানে সে খুব গম্ভীর হতে হবে, কেন এটা হলো, কি কারণে এটা হলো, একে শাস্তি দাও, এইরকম একটা হাবভাব যে বা ধারণা যে আমাদের আছে, সেটা কিন্তু নয়। যে তিনি যেমন যুদ্ধে লড়াই করতে জানেন, যুদ্ধে হলে তিনি যেমন প্রোটেক্ট করতে পারেন নিজের কমন পিপলদেরকে, সেরকমই কিন্তু তিনি একজন জেন্টল পার্সন, একজন নম্র সদয় পার্সন। অর্থাৎ একজন বীর যোদ্ধা মানেই তাকে কাঠখোট্টা হতে হবে, তাকে খুব রাগী রকচটা হতে হবে, সেটা কিন্তু নয়। তিনি একদিকে যেমন যোদ্ধা, ব্রেভ নাইট, তেমনই কিন্তু তিনি কিন্তু জেন্টল পার্সন। তাহলে তিনি জেন্টল অ্যান্ড জাস্ট, এই জাস্ট কথার অর্থ ন্যায়পরায়ণ, অর্থাৎ যিনি ন্যায় নীতি মেনে চলেন, ন্যায়কে প্রতিস্থাপন করাই যার উদ্দেশ্য। তাহলে একজন কিং যদি সৎ না হন, একজন কিংই যদি ন্যায়পরায়ণ না হন, তাহলে সেই রাজ্যের কি অবস্থা হবে? তাহলে কিং আর্থার কিন্তু সেরকম নন। কিং আর্থার একজন সদয় ব্যক্তি, সদয় রাজা, এবং তার পাশাপাশি কিন্তু ন্যায়পরায়ণ, তিনি কিন্তু ল, আইনের পক্ষে থাকেন। He married the beautiful lady Guinevere, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। এবং এরপরে কি, তিনি বিবাহ করলেন, তিনি কাকে বিবাহ করলেন? গুইনভেয়ার, গুইনভেয়ারকে বিবাহ করলেন, যিনি কিনা কর্নওয়ালের কন্যা। তাহলে তিনি
কিং অফ কর্নওয়াল, যে কিং অফ কর্নওয়ালের কন্যা কিন্তু কাকে বিবাহ করলেন? গুইনভেয়ারকে কিন্তু বিবাহ করলেন। ওকে, হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনেভার, ডটার অফ দ্য কিং অফ কর্নাল। ঠিক আছে, তারপরে তিনি কাকে বিবাহ করলেন? বিবাহ করলেন গুইনেভারকে। অন দ্য ওয়েডিং ডে, ওয়েডিং ডে মানে বিবাহের দিনে, অন দ্য ওয়েডিং ডে বিবাহের দিনে মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। দেখো তাহলে বিবাহের দিনে মার্লিন, আগে আমরা দেখলাম আগের আমাদের ইউনিটে বা আগের ক্লাসে, মার্লিন তাকে নিয়ে গেছিল কোথায়? মার্লিন তাকে নিয়ে গেছিল একটা হ্রদের কাছে, তাই না? তাহলে আজকে তার বিবাহের দিনে মার্লিন কিন্তু তাকে নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। মানে রিচলি মানে সুন্দর করে, খুব সুন্দর করে, গিল্ডেড সোনা দিয়ে অলংকার করা বা সোনা দিয়ে সাজানো, খুব সুন্দর সোনা দিয়ে সাজানো প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন মানে হচ্ছে একটা জায়গা, মণ্ডপের মতন, সেই জায়গায়, বা বলতে পারি যে একটা তাঁবুর মতন। তাহলে মার্লিন কিন্তু তাকে নিয়ে গেলেন কোথায়? একটা সুন্দর সোনা দিয়ে অলংকৃত মণ্ডপে। চলো এটা লিখে দিই তোমাদেরকে, গিল্ডেড। প্যাভিলিয়ন মানে কি বললাম? মণ্ডপ। মণ্ডপ। তাহলে মার্লিন কিন্তু তাকে আর একটা জায়গায় নিয়ে গেল। মার্লিন সম্পর্কে কিন্তু আমরা প্রথমেই জেনেছিলাম সে কিন্তু প্রফেট, তার পাশাপাশি ম্যাজিসিয়ান, সেইটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে মার্লিন তাকে নিয়ে গেল একটা রিচলি গিল্ডেড প্যাভিলিয়নে, পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। ক্রিমসন মানে ডার্ক রেড ইন কালার, ক্রিমসন মানে ডার্ক রেড কালার, অ্যান্ড ডার্ক ব্লু তো তোমরা জানোই। এবং সেই যে প্যাভিলিয়নটা সেটা কিরকম ভাবে সাজানো ছিল? সেটা ছিল গাঢ় লাল ও নীল রঙের। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, এবং ফ্লোরটা ছিল, মেঝেটা ছিল মার্বেল দিয়ে বসানো বা মার্বেলের মেঝে ছিল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাতে আমরা কি জানতে পারছি? আমরা জানছি যে কিং আর্থারের প্রতি কিন্তু বাকি যে ব্যারেন্সরা ছিল, জমিদাররা ছিল, তারা কিন্তু সেটাকে আর কি কিং আর্থারকে পছন্দ করতেন না, কারণ কিং আর্থার ছিলেন কিন্তু একজন জেন্টল এবং জাস্ট পার্সন। তো এবং তিনি বিবাহ করলেন, তিনি বিবাহ করলেন কাকে? যে গুইনেভারকে কিন্তু বিবাহ করলেন। এবং বিবাহের দিনে মার্লিন তাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে নিয়ে গেছিল সেই হ্রদের কাছে যেখান থেকে সে তলোয়ার পেয়েছিল। তাহলে আজকে নিয়ে যাচ্ছে কিন্তু একটা গিল্ডেড প্যাভিলিয়নে, যেটা কিন্তু ডার্ক রেড অ্যান্ড ডার্ক ব্লু ইন কালার, যার মেঝেটা মার্বেল দেওয়া, সেখানে তিনি নিয়ে গেলেন। তার চলো এইবার তাহলে এখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? আগেরটার উদ্দেশ্য তো আমরা জানি। তাহলে এই যে মার্লিন তাকে আজকে বিবাহের দিনে এখানে নিয়ে এসেছে, তাহলে তার কিছু তো উদ্দেশ্য আছে। তিনি তারপর কি হলো? ইন দ্য মিডিল অফ দ্য রুম, সেই রুমের মাঝখানে, অর্থাৎ সেই প্যাভিলিয়ন, সেই মণ্ডপ বা তাঁবু দিয়ে ঘেরা একটা জায়গা, তার মাঝখানে দেয়ার ওয়াজ আ হিউজ, হিউজ মানে বিগ, বড়, huge round and oak table richly carved, carved মানে খোদিত, capable of seating 50 people। তাহলে সেখানে কি রয়েছে? মিডল অফ দ্য রুম, সেই রুমের মাঝখানে রয়েছে একটা বড় গোল ওক গাছের টেবিল। তাহলে একটা বড় বিশাল আকার ওক টেবিল কিন্তু রয়েছে। কার্ভড
যেটা কিন্তু খুব সুন্দরভাবে খোদাই করা, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, যেখানে সেই রাউন্ড টেবিলে 50 জন একসাথে বসতে পারে। এইবার মনে করে দেখো, আমি কিন্তু তোমাদেরকে একদম এই প্রথমে এই যে একটা রাউন্ড টেবিল দেখিয়েছিলাম, তাহলে এই রাউন্ড টেবিলটা কি একটা হিউজ রাউন্ড টেবিল, যেটা কিনা ওক গাছের তৈরি, যেখানে কিনা 50 পিপল কিন্তু বসতে পারে, 50 জন কিন্তু একসাথে বসতে পারে। তাহলে বুঝতেই পারছো যে 50 জন একসাথে বসতে পারে মানে সেটা কতটা বড়, কতটা বিশাল আকৃতি। আমরা দেখি বাড়িতে, আমরা হয়তো 4 জন বা 6 জন বসার টেবিল দেখেছি, তাহলে 50 জন একসঙ্গে বসতে পারে, তাহলে সেই টেবিলটা কতটা বড়। তাহলে এই যে মার্লিন তাকে নিয়ে এলেন, তাহলে যেখানে নিয়ে আসলেন সেই ডার্ক রেড অ্যান্ড ডার্ক ব্লু কালারের একরকম কি আমরা বলছি মণ্ডপ, সেখানে কিন্তু তিনি কি দেখলেন, মাঝখানে রয়েছে ওক গাছের তৈরি একটা বড় টেবিল, যেটা খুব সুন্দরভাবে সাজানো, যেখানে 50 জন বসতে পারে। This was the famous round table around which gathered মানে জড়ো হওয়া, gathered মানে জড়ো হওয়া, which gathered King Arthur's devoted knights। এবং কি বলা হচ্ছে, এই যে এটাই হচ্ছে সেই টেবিল, যে টেবিল, এই যে ফেমাস রাউন্ড টেবিল, যার চারপাশে কারা জড়ো হতো, বা যার পাশে জড়ো হতো মানে বসতে পারতো, যে কিং আর্থারের, রাজা আর্থারের ডিভোটেড নাইট, তার যে বীর যোদ্ধারা ছিল, যারা কিন্তু কি ছিল, খুবই কর্তব্য পরায়ণ ছিল, তারা কিন্তু সবাই কিন্তু বসতে পারতো। তাহলে এই রাউন্ড টেবিলে কারা বসতো, এই রাউন্ড টেবিলে বসতো রাজা আর্থারের ডিভোটেড নাইটসরা কিন্তু এই টেবিলে বসতে পারতো। These knights promised that they would help the helpless। দেখো, হেল্প করবে কাদের, হেল্পলেস। যে এই নাইটসরা, এইবার আমরা কিং আর্থারের কথা বলছি না কিন্তু, এই যে দিস নাইটস, এই যোদ্ধারা, যে যোদ্ধারা কিং আর্থারের এই টেবিলের পাশে যে বীর যোদ্ধারা বসতো, যে ডিভোটেড কিংরা, যে ডিভোটেড নাইটসরা বসতো, তাদের কথা বলা হচ্ছে। যে কেন তাদের ডিভোটেড বলছি, কারণ তারা কি করছে, দিস নাইট প্রমিস দ্যাট, তারা প্রতিজ্ঞা করেছিল যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়কে সাহায্য করবে, যার সাহায্যের প্রয়োজন, যে অসহায় সেই ব্যক্তিকে কিন্তু কি করবে, সহায়তা করবে, অর্থাৎ সাহায্য করবে। হেল্পলেস মানে অসহায়। বি জেন্টল টু দ্য উইক, যারা দুর্বল তাদের প্রতি সদয় থাকবে। তাহলে কিং আর্থারের যে কোয়ালিটি ছিল, তিনি জেন্টল ছিলেন, ঠিক তেমনই তার নাইটসরাও কিন্তু সেরকম, তার নাইটসরা কি থাকবে, উইক, দুর্বলের প্রতি। আমরা অনেকেই কি করি, দুর্বল যাকে দেখি তাকে কি তার উপর আরো অত্যাচার করি, যে হয়তো একটু কি করে, যে একটু অন্যরকম হয়তো, যে হয়তো ভালো করে আর কি বলবো, যে কানে হয়তো শুনতে পাচ্ছে না কোনো বন্ধু, ঠিক আছে, তো তোমরা ছোটবেলায় অনেকেই দুষ্টুমি করো, যে তাকে হয়তো বেশি এই বলতো এটা কি বললাম, বলতো এটা কি বললাম, যে হয়তো একটুখানি কম দেখে, তাকে হয়তো তুমি বলে এই বলতো ওইখানে ওই গাছটায় কি আছে, বলতো ওখানে কি লেখা আছে, দূর তুই দেখতে পাস না, তুই এটা পারিস না। তাহলে এইরকম ভাবে আমরা কি করি, মানুষকে ছোট করি, যেটা একদমই উচিত নয় এবং যেটা তোমরাও করবে না। কিন্তু যে তারা কি ছিল, জেন্টেল টু দ্য উইক, দুর্বলের প্রতি তারা সদয় ছিল, তারা বেনিফিট নিতেন না, তারা মনের দিক থেকে কিন্তু তাদের প্রতি সত্যিই তাদেরকে সাহায্য করতে চাইতো। and to punish the weak, এবং শুধুমাত্র এই কোয়ালিটি গুলোই নয়, তারা কিন্তু যেমন একদিকে সদয়, যেমন তারা একদিকে জেন্টল, তার পাশাপাশি কিন্তু তারা কি উইক, অর্থাৎ ইভিল লোক মানে দুষ্ট লোক, যারা বদমাশ, তাদেরকে শাস্তিও দিতে জানে। অর্থাৎ তারা এই নাইটসরা যে শুধুমাত্র যে যারা অসহায় তাদেরকে সাহায্য করছে, যে যারা উইক তাদের প্রতি সদয়, তাদেরকে হেল্প করছে, তাদেরকে রক্ষা করছে, তাই নয়, তারা একদিকে যেমন রক্ষা করতে পারে, একদিকে তারা যেমন জেন্টল, আবার দুষ্টু লোক, খারাপ লোক, বাজে লোক, বদমাশ লোক, যারা ইভিল,
যারা সমাজের ক্ষতি চায়, কমন পিপলদের ক্ষতি চায়, তাদেরকে শাস্তিও দিতে জানে। তাহলে দেখো যে তারা কিন্তু দুরকমই। তাহলে যেখানে তাদের শাস্তি দেওয়ার প্রয়োজন, যাদের শাস্তিই যোগ্য, তাদেরকে শাস্তিও যেমন দিতে পারেন, তেমনি দুর্বলের প্রতি, অসহায়ের প্রতি সদয়। তাহলে এই উইকড মানে কি বললাম? উইকড মানে সাধারণত আমরা ইভিল বুঝি, এখানে আমরা দুষ্টু লোক বলছি, দুষ্ট লোক বা খারাপ লোকজন। To keep their woes, the knights undertook countless hazardous adventures. কি বলা হচ্ছে? To keep their woes অর্থাৎ promises। অর্থাৎ প্রতিজ্ঞা। এই যে তারা হেল্পলেসদেরকে হেল্প করবে, যারা কি উইক তাদের প্রতি জেন্টল থাকবে, আবার যারা খারাপ বাজে তাদেরকে শাস্তি দেবে। এই যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য এই দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস, মানে যেটা গুণে শেষ করা যায় না, অর্থাৎ অগণিত, মানে যেটাকে আমরা গুণে শেষ করতে পারি না, অসংখ্য। To keep their woes, the knights undertook countless hazardous adventures. Hazardous মানেটা লিখে দিই তোমাদেরকে। hazardous মানে বিপজ্জনক। অ্যাডভেঞ্চার। তাহলে এই যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা রক্ষা করা কি খুবই সহজ? যে দুর্বলদের সাহায্য করব, সাধারণ মানুষদের রক্ষা করব, আবার খারাপ লোকজনদেরকে শাস্তি দেব, এই প্রতিজ্ঞা কিন্তু সহজ নয়, এই দায়িত্ব পালন করা সহজ নয়। কিন্তু তারা যে এই ব্রতী হয়েছে, যে তারা এটা করবে, এই প্রমিস রাখার জন্য কিন্তু তাদের নিজেদেরকে কিন্তু অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো কিছুই জীবনে সহজ নয়। যে সব কিছু যা আমাদের দেখে অতি সাধারণ মনে হয়, সেই সমস্ত কিছুর মধ্যে অনেক ত্যাগ লুকিয়ে থাকে, যেটা হয়তো আমরা বুঝি না। তাহলে এই যে এই শান্তি, এই সুরক্ষা প্রতিষ্ঠিত করতে গিয়ে, যে তাদের এই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তাদের কিন্তু অনেক বিপজ্জনক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে তাদের জীবনে কখনো বিপদ আসেনি, ডেঞ্জার আসেনি তা নয়, তাদেরকে কিন্তু অসংখ্য, কাউন্টলেস, যেটা গুণে শেষ করা যায় না, সেই অসংখ্য বিপজ্জনক অ্যাডভেঞ্চার, যেটাকে আমরা রোমাঞ্চ বলি, বা অভিযান, তাহলে সেই অনেক কিন্তু বিপজ্জনক সিরিজের মধ্যে দিয়ে, ঘটনাক্রমের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস, তাদের এই যে গুডনেস, এই যে ভালো, তারা এত গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তার পাশাপাশি এই যে সহৃদয়, তারা স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। স্প্রেড কথার অর্থ ছড়িয়ে পড়া। স্প্রেড কথার অর্থ কি বললাম? ছড়িয়ে পড়া। এই যে তাদের কাইন্ডনেস, তাদের এই গুডনেসের এই যে গল্প, সেটা কিন্তু থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়লো। তাহলে কিং আর্থারের নাইটরা এত ভালো মানুষ যে তারা এত রকম ভাবে জনগণকে সাহায্য করে। তারা যেমন শত্রুকে শাস্তি দেয়, দুর্বলকে রক্ষা করে, তার পাশাপাশি তারা নিজেরাও কিন্তু অনেক ডেঞ্জারাস, অনেক বিপজ্জনক ঘটনাক্রমের মধ্যে দিয়ে যান। তাদের এই যে গুডনেস এবং কাইন্ডনেসের এই যে কাহিনী সারা দেশ জুড়ে কিন্তু ছড়িয়ে পড়লো। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। কিং আর্থার অনেক বছর সুখে শান্তিতে রাজত্ব করলেন, অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। কিন্তু এই পৃথিবীতে সবার টাইমই একসময় শেষ হয়, কিন্তু এখানে রাজার মৃত্যুর কথা বলছে না। এখানে কি বলা হচ্ছে? যে এই যে রাজা কিং আর্থার অনেক বছর এইরকম সুখে রাজত্ব করলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি কিন্তু
বৃদ্ধ হয়ে উঠলেন। সময় কিন্তু কোনো কিছু থামিয়ে রাখে না, তাহলে কিং আর্থার সেও কিন্তু তার ব্যতিরেকে নয়, তাহলে সময়ের সাথে সাথে এখন রাজা কি হলেন, বৃদ্ধ হয়ে উঠলেন। Many of his trusted knights had perished, এই perished মানে হচ্ছে had died, had died অর্থাৎ মৃত্যু হয়েছে। many of his trusted knights had perished during their adventures, তাহলে এই যে বললাম যে তাদেরকে অনেক হ্যাজার্ডিয়াস অ্যাডভেঞ্চার্স এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক বিপজ্জনক পরিস্থিতি, অনেক বিপজ্জনক ঘটনাক্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাহলে এই বিপজ্জনক ঘটনাক্রমের মধ্যে দিয়ে যাওয়ার সময় অনেক নাইটসই কিন্তু তারা প্রাণ হারিয়েছে। যদিও তারা প্রাণ হারিয়েছে, কিন্তু তারা প্রমিসের মধ্যে, তারা যে প্রতিজ্ঞারত ছিল সেই প্রতিজ্ঞার থেকে কখনো বিচলিত বা বিচ্যুতি তাদের ঘটেনি। তাহলে কি বলা হচ্ছে, রাজা আর্থারের যে ট্রাস্টেড নাইটসরা ছিল, বীর যোদ্ধারা ছিল, আমরা দেখেছিলাম যে তার বাবা উথার পেন্ড্রাগনেরও কিন্তু কি ছিলেন, বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি কাউন্সিলার্স ছিল, নাইটস ছিল। ঠিক তেমনই কিং আর্থারেরও কি রয়েছে, বিশ্বস্ত নাইটসরা রয়েছে, যারা কি ওই 50 জন, যে গোল টেবিলের পাশে 50 জন কিন্তু বসতে পারতো, সেই বীর নাইটসরা, সেই বীর যোদ্ধারা। তাহলে এই যে তার যোদ্ধাদের অনেকেই কিন্তু এই অ্যাডভেঞ্চার, এই বিপজ্জনক ঘটনাক্রমের মধ্যে হ্যাড পেরিসড, মারা গেছেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টওয়ার্দি নাইট। এইবার দেখো, আমরা আজকে আমাদের ইউনিট 3 শুরু করেছিলাম এক্সক্যালিবার দিয়ে। যে এক্সক্যালিবার, যে ম্যাজিক্যাল শোড সে গ্রহণ করেছিল, সে একসেপ্ট করেছিল, ওই যে জাদুময় রহস্যময়ী যে হাতটা বেরিয়ে এসেছিল হ্রদের গভীর থেকে, সেই হ্রদের গভীর থেকে যে এক্সক্যালিবারটা, যে তলোয়ারটা কি করেছিলেন, কিং আর্থার গ্রহণ করেছিলেন, যে যে তলোয়ারটা শুধুমাত্র একজন অনেস্ট পার্সন, যে সাধারণ মানুষকে প্রোটেক্ট করে, সেই অধিকার করতে পারে, সেই যে এক্সক্যালিবারটা তিনি গ্রহণ করেছিলেন, এইবার তিনি কি করলেন, তার একজন বিশ্বস্ত, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, তার একজন বিশ্বস্ত যোদ্ধাকে সেটা দিলেন। at the king's command, কিং এর আদেশে, কমান্ড মানে আদেশ, রাজার আদেশে, the knight threw the sword into the lake, তাহলে তিনি অর্থাৎ কিং আর্থার যে ম্যাজিক্যাল শোডটাকে একসেপ্ট করেছিলেন ওই হ্রদের থেকে, এইবার তিনি কি করলেন, সেই ম্যাজিক্যাল শোডটা তার একজন বিশ্বস্ত নাইট যোদ্ধাকে দিলেন, এবং যোদ্ধাকে দিয়ে কি আদেশ করলেন, যে এটা গিয়ে কি করবে, ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে কোথায়, যে সেই লেকটা, যে লেকটা কিন্তু, যে লেকের থেকে কিন্তু কিং আর্থার সেই এক্সক্যালিবারটা পেয়েছিল। তাহলে তিনি অর্ডার করলেন যে এই তলোয়ারটাকে, এই ম্যাজিক্যাল শোডটাকে তুমি এই হ্রদের কাছে গিয়ে ছুঁড়ে ফেলবে। amid the plain of the sweet smelling flowers, সেই যে সমভূমি, যেটা কিন্তু কি ছিল, যে সুগন্ধি ফুল, amid the plain of the sweet smelling flowers, যার চারপাশে রয়েছে সুগন্ধি ফুলেরা। আমরা আগের ইউনিটেও পড়েছিলাম সেই হ্রদের কাছে যাওয়ার আগে যে ভ্যালিটা, সেটা কি ছিল, সুইট স্মেলিং ভ্যালি, তার প্রান্তেই ছিল সেই হ্রদ। তাহলে এগেইন, তাহলে এই যে লেকটার কথা বলা হচ্ছে এক্স্যাক্টলি, তাহলে এই লেকটা, এই বিবরণ থেকে আমরা কি বুঝতে পারছি, সেই আগের লেকটা, যে লেকটা থেকে তিনি অ্যাকচুয়ালি ওই শোটটা গ্রহণ করেছিলেন। তাহলে রাজা কিং আর্থার অর্ডার দিলেন, কমান্ড করলেন, যাও এই তলোয়ারটাকে, এই সেখানে যে সুইট স্মেলিং যে ভ্যালি রয়েছে, সেই সমভূমির প্রান্তে একটা হ্রদ রয়েছে, সেখানে এটা ছুঁড়ে ফেলবে। থ্রিউ মানে ছুঁড়ে দেওয়া, এটা তোমাদেরকে লিখে দিই। থ্রিউ মানে ছুঁড়ে ফেলা। A beautiful arm arose from the lake, এইবার কি হচ্ছে দেখো, আবার এই যে তার রাজা আর্থারের বিশ্বস্ত একজন নাইট ছুঁড়ে ফেললেন হ্রদে, তখন একটা বিউটিফুল আর্ম, একটা সুন্দর হাত কিন্তু উঠে এলো, ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত উঠে এলো সেই হ্রদের থেকে।
কট দ্য শোট, এই যে ছুড়ে দিল, সে এখান থেকে মনে করে এখানে দাঁড়িয়ে আছি, সামনে হ্রদ, সে ছুড়ে দিল, এই যে ছুড়ে দিল সেটা কে ধরলো? যেমন ভাবে বল আমি ছুড়ে দিলে তুমি ক্যাচ ধরবে, ঠিক সেরকমই এই যে ছুড়ে দিল সেটা কিন্তু কে গ্রহণ করলো, সেটা কে ধরলো? সেই একটা বিউটিফুল হ্যান্ড যেটা হ্রদের মধ্যে থেকে বেরোলো সেটা ধরলো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং সেটা নেওয়ার পর কি করলো? অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল। ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, কোথায় অদৃশ্য হয়ে গেল? যে ডেপথস অফ ওয়াটার, জলের গভীরে, গ্রিন ডেপ, সবুজ গভীরে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝলাম? সেই যে হাতটা, যে হাতটা মার্লিন যখন কিং আর্থারকে নিয়ে গেছিলেন, যে তার যখন তলোয়ারটা হারিয়ে গেল ব্যাটেলে, তারপর মার্লিন যখন তাকে নিয়ে গেছিলেন, তখন যে হাতটা বেরিয়ে এসেছিল এবং যে হাতে ছিল সেই ম্যাজিক্যাল শোর্ড এক্সক্যালিবার, যেটা কিং আর্থার গ্রহণ করেছিল, সেই হাতটাই কিন্তু আবার সেই এক্সক্যালিবার, সেই ম্যাজিক্যাল শোর্ডটাকে গ্রহণ করে নিল। অর্থাৎ রাজা আর্থারের নাইট যখন ছুড়ে দিলেন তখন সেই হাতটা বেরিয়ে এলো, বিউটিফুল হ্যান্ড, সেটা গ্রহণ করলেন এবং আবার তলিয়ে গেল, অর্থাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তাহলে এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম? যে কিং কি করলেন? কিং কিন্তু দিয়ে দিলেন। কেন দিয়ে দিলেন? যেখান থেকে তিনি পেয়েছিলেন সেখানেই কিন্তু দিয়ে দিলেন, অর্থাৎ তার কাজ ফুরিয়েছে, তার এখন বয়স হয়েছে, তার যে উদ্দেশ্যে তিনি এই এক্সক্যালিবারটা পেয়েছিলেন সেই উদ্দেশ্য সাধন হয়েছে। দেখো, মহৎ মানুষের অনেক পরিচয় আমরা পাই। তিনি চাইলে, তিনি যদি গ্রিডি হতেন, লোভী হতেন, তাহলে সেই ম্যাজিক্যাল শোট দিয়ে দিতেন না, নিজের কাছেই রেখে দিতেন। তাহলে তিনি কিন্তু কখনো ম্যাজিক্যাল শোটটাকে আমি আমার পার্সোনাল বেনিফিটে ব্যবহার করব এই রকম করে ভাবেনি। তিনি কিন্তু বুঝেছেন এই ম্যাজিক্যাল শোট আমার জন্য নয়, এই ম্যাজিক্যাল শোট আমার জনগণ, আমার রাজ্যের মানুষজনদের ভালোর জন্য। তাহলে আজ যখন তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন, সমৃদ্ধি প্রতিষ্ঠা করেছেন এবং বয়সের সাথে সাথে বৃদ্ধ হয়ে উঠেছেন, তিনি বুঝেছেন এই ম্যাজিক্যাল শোট যে তাকে দেওয়া হয়েছিল যে উদ্দেশ্য সাধনের জন্য, সেটা কিন্তু কমপ্লিটেড। অর্থাৎ কোনো কিছুই আমাদের শুধুমাত্র নয়, সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। অর্থাৎ তিনি এক মহৎ মানুষ, এই ক্ষমতাটা রাখেন তিনি যে সেই ম্যাজিক্যাল শোটটাকে আবার ফিরিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই ম্যাজিক্যাল শোটের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কর্তব্য তিনি পালন করেছেন। তাহলে আর সেই ম্যাজিক্যাল শোটের প্রয়োজন নেই, তাই যেখান থেকে সেই ম্যাজিক্যাল শোট এসে পেয়েছিলেন সেখানেই আবার ফিরিয়ে দিলেন। নাইট কেম ব্যাক। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, যে কি ঘটনা? যে রাজার আদেশে সেই নাইট গেল, ছুড়ে দিল একটা হাত, সেটা ধরে নিল এবং অদৃশ্য হয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাপেন্ড। তাহলে এই ঘটনাটাই কিন্তু নাইট, সেই যোদ্ধা ফিরে এসে কি করলেন? রাজা আর্থারকে বললেন যে এই আমি এটা করলাম, দিয়ে এটা হলো। কিং আর্থার স্মাইল, এটা শুনে কিন্তু কিং আর্থার হাসলেন, কারণ সেই নাইট তো সমস্ত কিছু জানে না, তিনি তো জানেন। তাহলে এক সময় তিনি এই শোট যেমন পেয়েছিলেন আজ ফিরিয়ে দিলেন, এবং এই যে একটা হাত বেরিয়ে এলো সেটা তলোয়ার দিল, আবার তলোয়ারটা কিন্তু গ্রহণ করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এই কথা শুনে তিনি হাসলেন। হি ইনস্ট্রাক্টেড দ্য পিপল, ইনস্ট্রাক্টেড মানে নির্দেশ দেওয়া। তিনি কি নির্দেশ দিলেন? হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ, যে তিনি আদেশ করলেন যে তাকে একটা বার্জ যে তুলে দিতে। এই বার্জ মানে কি বোঝায়? আমরা শিপ বোঝাই, জাহাজ বা বোট। তাহলে এই বার্জ মানে বজ্রা যাকে আমরা বলি, এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে যে সেরিমনি, কোনো অনুষ্ঠান, এইগুলো উদযাপনের জন্য যে বোট, যে যে নৌকা ব্যবহার করা হয়। অর্থাৎ যে তিনি কিন্তু এখন পাড়ি দেবেন দূরে কোথাও, অর্থাৎ তিনি বললেন যে আমার জন্য নৌকা সাজাও, আমার জন্য বার্জ সাজাও।
ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট। টুয়াইলাইট মানে গোধূলি বেলা। গোধূলি বেলা আমরা কাকে বলি মাই ডিয়ার স্টুডেন্ট? যে এই যে যে দিন শেষ হচ্ছে আর সন্ধ্যা শুরু হচ্ছে, এর মাঝের যে সময়টা, ঠিক সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে যখন দিনের আলো রয়েছে আবার রাতও শুরু হচ্ছে, অর্থাৎ সন্ধে নেমে আসছে, এই যে টাইমটা, সেটাকেই আমরা কি বলি? গোধূলি। অর্থাৎ আলো এবং অন্ধকারের যে সীমারেখা, এই আলো আর অন্ধ মানে তিনি যখন আদেশ করলেন তার জনগণকে যে আমার জন্য বার্জ সাজাও, বজ্রা সাজাও, অর্থাৎ যে নৌকা সাজাও। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টয়লাইট, যখন ছিল গোধূলি বেলা। এই গোধূলি বেলা শুধুমাত্র দিনের একটা টাইম বোঝাচ্ছে না মাই ডিয়ার স্টুডেন্ট, এই গোধূলি বেলা বোঝাচ্ছে যে কিং আর্থারের সময় কিন্তু শেষ হয়ে এসছে, অর্থাৎ তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কিন্তু এখন শেষ হয়ে গেছে, এখন তিনি কিন্তু চলে যেতে পারেন। উইথ টিয়ারফুল আইজ, টিয়ার মানে জল, তাহলে চোখে জল নিয়ে, টিয়ারফুল আইজ, এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং, সবাই রাজাকে বিদায় জানালেন। তাহলে রাজা আজ তার জীবনের গোধূলি বেলায় আমরা বলতে পারি, অর্থাৎ তার জীবনের এই যে পড়ন্ত সময়, সেই সময়ে এসে তিনি কি করছেন? চলে যাচ্ছেন। অর্থাৎ তিনি কিন্তু তার দায়িত্ব কর্তব্য সব পালন করেছেন একদিকে কিন্তু, এবং সেই এক্সকালিভার যেটা সে পেয়েছিলেন সেটাও ফেরত দিয়ে দিয়েছেন। এবং এই সময়ে রাজাকে বিদায় যখন সবাই জানাচ্ছে, বেড হিম গুড বাই, তখন কিন্তু সবার চোখ কিন্তু জলে পূর্ণ, সবার মন ভারাক্রান্ত। as the birds sailed with him towards the setting sun, এই যে অস্তমিত সূর্য, মানে এই যে সূর্য অস্ত যাচ্ছে এই রকম টাইমে রাজা চলে যাচ্ছেন, সবাই কিন্তু তারা রাজাকে বিদায় জানালেন, কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে চোখে জল নিয়ে রাজাকে বিদায় জানালেন। কেন? কারণ তারা সবাই রাজাকে ভালোবাসেন, যে রাজা এইরকম একটা ললেসনেস পরিবেশে শান্তি সমৃদ্ধি ফিরিয়ে এনেছেন, যিনি কখনো নিজের কথা ভাবেননি, যিনি শুধু জনগণকে প্রোটেক্ট করে গেছেন, যার চাই সেই প্রোটেক্ট করতে গিয়ে তার অনেক নাইটসরা কি করেছেন? প্রাণ হারিয়েছেন। তাহলে এই যে জনগণের জন্যে, জনগণকে ভালো রাখতে, জনগণের স্বার্থ রক্ষার জন্যে যে রাজা এত কিছু ত্যাগ করতে পারেন, সেই রাজা যখন আজ বোটে করে, নৌকা করে চলে যাচ্ছে, নৌকার ভেলায় ভেসে আমরা যদি বলি, তাহলে তখন কিন্তু সবাই তাকে যখন বিদায় জানাচ্ছে, যখন সেটিং সান মানে সূর্য অস্ত যাচ্ছে, সেটিং সান মানে সূর্য অস্ত যাচ্ছে, বা যদি সহজে আমরা ভালো বাংলায় বলি অস্তমিত সূর্য। তাহলে এই যে সূর্য অস্ত যাচ্ছে, অস্তমিত সূর্যে এই টাইমে যখন সেই বার্জ ভেসে চললো, তখন সবাই তাকে ভারাক্রান্ত হৃদয়ে চোখে জল নিয়ে বিদায় জানালেন। এবং এখানেই শেষ হলো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আজকের দ্য কিংস টেল। তাহলে এই যে গল্পটা তোমাদের বললাম, এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু আমার জন্য একটা কমেন্ট রেখে যেও। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে এটা, যে তোমরা যখন এটা পড়েছো তখন এটা মনে হয়নি যে তুমি বই পড়ছি বই পড়ছি, এটা কি হলো কি হলো কি হলো, এটা মানে কি, এটা মানে কি, এইরকম নিশ্চয়ই মনে হয়নি। নিশ্চয়ই তোমরা এটা পড়তে পড়তে কল্পনা করতে পেরেছো এবং তোমাদের মনে হয়েছে যে তোমরা কোনো গল্প শুনছো। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো চলো এইবার আমাদের পালা কিছু কি এক্সারসাইজ করা। ওকে, দেখে নি প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে। বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটা এখান থেকে চুজ করবে। দেখো কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আফটার রিসিভিং দ্য শোর্ড কিং আর্থার ডিক্লেয়ার্ড দ্যাট, এই যে তলোয়ারটা যেটা তিনি রিসিভ করলেন, গ্রহণ করলেন, তারপর তিনি কি ঘোষণা করলেন, তারপর তিনি কি বললেন? ফার্স্ট অপশনে রয়েছে কি? ফার্স্ট অপশনে রয়েছে আমাদের he
উড অলওয়েজ ইউজ দ্যাট শোর্ড ফর পার্সোনাল বেনিফিট, তিনি সবসময় নিজের স্বার্থের জন্য, নিজের কাজের জন্য এই শোর্ডটাকে, এই তলোয়ার বা তরবারিকে ব্যবহার করবেন, নাকি হি উড নেভার ইউজ দ্যাট শোর্ড ফর দ্য পার্সোনাল বেনিফিট, তিনি নিজের ব্যক্তিগত স্বার্থে কখনো এই তলোয়ারকে ব্যবহার করবেন না। হি উড ম্যারি দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, যে তিনি কর্নওয়ালের রাজার কন্যাকে বিবাহ করবেন। হি উড বাই আ হিউজ রাউন্ড ওক টেবল, তিনি একটা বিশাল আকৃতির বড় ওক টেবল কিনবেন। তাহলে এই শোটটা পাওয়ার পর কিন্তু তিনি কি প্রমিস করেছিলেন, যে আমি এই তলোয়ারটা আমার নিজের ব্যক্তিগত স্বার্থে, পার্সোনাল বেনিফিটে কখনো ব্যবহার করব না। অর্থাৎ he would never use that sword for personal benefit, এটা হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট কি আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে চলো দেখি। এক্সক্যালিভার কুড বি পজেসড বাই, এই এক্সক্যালিভার যেটা আমরা পড়লাম, সেই ম্যাজিক্যাল শোর্ড, সেটা কে ওন করতে পারে, সেটা কে অধিকার করতে পারে? অ্যান অনেস্ট কিং, অ্যান অ্যাংরি ব্যারন, আ গ্রিডি ম্যান। তাহলে আমরা জানি একজন অনেস্ট নাইট, একজন কি সৎ যোদ্ধা, একজন সৎ যোদ্ধা যে কমন পিপলদেরকে রক্ষা করেন, সেই কিন্তু এই এক্সক্যালিভারটাকে কি করতে পারেন, এই এক্সক্যালিভারটাকে পজেস করতে পারেন, গ্রহণ করতে পারেন, অধিকার করতে পারেন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা চলে আসছি কি আমাদের হোমওয়ার্ক সেকশনে। তো হোমওয়ার্ক সেকশনে আসার আগে আমি বলবো যে আজকের এই স্টোরিতে আমরা কি দেখলাম। তাহলে আলটিমেটলি অনেকবার তোমাদেরকে শুরু থেকে বলেছি, তো লাস্টের পার্টটায় আর একবার তোমাদেরকে বলে দিই যে আমরা জানলাম যে সেই হ্রদ থেকে যে হাত বেরিয়ে এসেছিল, সেই হাত যেটা এখানে একটা ম্যাজিক্যাল শোর্ড ছিল এক্সক্যালিবার, সেটা কি করলেন, কিং আর্থার গ্রহণ করলেন, এবং সেটা গ্রহণ করতে পারেন একজন সৎ বীর যোদ্ধা যিনি কমন পিপলদেরকে প্রোটেক্ট করেন। অর্থাৎ কিং আর্থার ছিলেন সেই ব্যক্তি এবং তিনি গ্রহণ করলেন। তিনি তার জনগণদেরকে উপহার দিলেন শান্তি এবং সমৃদ্ধি, এবং কি হলো যে তার টাইমে কিন্তু জনগণরা সুখে শান্তিতে বাস করতে লাগলেন। এই সমস্ত কিছু কিন্তু হলো। তার পাশাপাশি আমরা দেখলাম তার বিবাহের দিনে মার্লিন তাকে নিয়ে গেছিলেন কোথায়, একটা জায়গায়, সেখানে গিয়ে কিন্তু তিনি একটা হিউজ রাউন্ড ওক টেবিল পেলেন, যার পাশে কিন্তু তার নাইটসরা সবাই বসতে পারতো। তাহলে এই এবং তার নাইটসরা কিন্তু অনেকেই প্রাণ হারিয়েছেন, কি যে এই যে প্রমিস হেল্পলেসদেরকে হেল্প করবেন, এবং যারা উইক তাদের প্রতি কি থাকবেন, সদয় থাকবে, জেন্টল থাকবে, এবং যারা উইক পার্সন অর্থাৎ যারা খারাপ লোকজন, দুষ্টু ইভিল পার্সন, তাদেরকে শাস্তিও দেবেন। তাহলে এই করতে গিয়ে কিন্তু অনেক বীর যোদ্ধা তারা কিন্তু প্রাণও হারিয়েছেন, এবং কিং আর্থার অনেক বছর সুখে শান্তিতে রাজত্ব করার পর তার সেই এক্সক্যালিবারটা যেখান থেকে পেয়েছিলেন সেখানে ফিরিয়ে দিলেন, এবং তিনি বুঝলেন যে এই দায়িত্ব কর্তব্য তার মানে পালন করার শেষ হয়েছে, এবং তিনি কি করলেন যে সবাইকে বিদায় জানিয়ে বার্জে করে, বজ্রায় করে কিন্তু তিনি চলে গেলেন। এবং এখানেই আমাদের এই স্টোরিটা শেষ হলো। এইবার এখান থেকে তোমাদের জন্য রেখেছি কিছু হোমওয়ার্ক। হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেসেস দ্য এক্সক্যালিভার, কে এই এক্সক্যালিভার অধিকার করতে পারে? ডিসক্রাইব দ্য প্যাভিলিয়ন, যে মণ্ডপ where the round table was placed, সেটাকে বর্ণনা করো, যে সেটার ক্রিমশন রেড, ডার্ক ব্লু কালারের ছিল, এবং সেটার আরো যে বৈশিষ্ট্য সেগুলো বলবে। What did King Arthur devoted knights promise, তার নাইটসরা কি প্রমিস করেছিল? Why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm, যে কিং আর্থার কেন হেসেছিলেন যখন তার বীর যোদ্ধা, তার একজন বিশ্বস্ত ব্রেভ নাইট এসে বলেছিলেন যে আমি এটা ছুঁড়ে দিয়েছিলাম, এবং ওই হ্রদ থেকে একটা ম্যাজিক্যাল হাত বেরিয়ে এসে, একটা মিস্টেরিয়াস হাত বেরিয়ে এসে, বিউটিফুল হ্যান্ড বেরিয়ে এসে সেটাকে গ্রহণ করলো আর ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এটা শুনে কিং আর্থার কেন হেসেছিলেন? সো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, এবং এখন চলে আসছি আমরা থ্যাংক ইউ সেকশনে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ছোট ছোট স্টুডেন্টদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসগুলো দেখার জন্য। আই হোপ এই কিংস টেলের গল্প তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা এখান থেকে এই
কি বলবো, যে এই ভালো জিনিসটা গ্রহণ করবে যে যে কোনো বড় জায়গায় পৌঁছাতে গেলে আমাদের মধ্যে কিন্তু বড় মহৎ গুণ থাকতে হয়। নিজের ভালো শুধু নয়, অন্যের ভালোর প্রতি কিন্তু খেয়াল করতে হয়। ডু গুড, গুড উইল কাম টু ইউ। তুমি ভালো করো, ভালোই তোমার কাছে ফেরত আসবে। তাহলে এই কথাটা বলে, এই একটা সুন্দর কোটস বলে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। চলো, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড ta-da!